আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির একটা ঘটনা। দিল্লির নরোলা নামের এরিয়াতে একটা ফ্যামিলি থাকতো, অজয় সিং রাঠির ফ্যামিলি। ফ্যামিলিতে তার 3 ছেলে মেয়ে ছিল। বড় ছেলে, তারপরে মেয়ে, তারপর আরো একজন মেয়ে। তার স্ত্রী আর তিনি সব সময় ছেলে মেয়েরা যাতে পড়াশোনায় খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে, জীবনে যাতে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে, সেই চেষ্টা করেছিলেন সারা জীবন। তো ভদ্রলোকের দ্বিতীয় মেয়ে, প্রথমে বড় ছেলে, তারপরে যে মেয়ে তার নাম প্রীতি রাঠি। সেই সময় তার বয়স ছিল 23 বছর। যে সময়কার এই ঘটনাটা 2013 সালে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটার ব্যাপারেই আজকে আমি বলবো। প্রীতি রাঠি ছোট্টবেলা থেকেই মেধাবী ছাত্রী। যখন একটু বড় হয়েছিল তখন থেকে তার ইচ্ছা ছিল সরকারি কোনো চাকরি করবে। সেইভাবেই সে নিজেকে তৈরি করছিল। প্রথমে সে খুব ভালো নম্বর নিয়ে 10th ক্লাসের পরীক্ষা পাশ করেছিল। তারপরে 12 পাশ করার পরে সে বিএসসি নার্সিং পড়তে শুরু করে। নার্সিং এর প্রতি তার বিশেষ একটা ইন্টারেস্ট ছিল। তারপরে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সে নেভির নার্সিং অফিসার পদে সিলেক্ট হয়েছিল। তার জয়নিং এর ডেট দেওয়া হয়েছিল 2 মে 2013। তার পোস্টিংটা হয়েছিল মুম্বাইয়ের কোলাবা অঞ্চলের যে নেভির হেড অফিস রয়েছে সেখানে তাকে জয়েন করতে বলা হয়েছিল। সকালবেলায় 10টার সময় তার জয়েন করার সময় ছিল। বাড়ির লোকজন বলতে বাবা, কাকা সবাই মিলে ঠিক করে যে প্রথমবার প্রীতি যেহেতু যাচ্ছে, প্রীতিকে একা যেতে দেওয়া হবে না, প্রীতির সাথে প্রীতির বাবা যাবে। প্রীতিদের যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, তো প্রীতির কাকা কাকিমা তাদের সাথেই পাশেই থাকতো। তো কাকা কাকিমাও ঠিক করে যে তারাও যাবে, 3 জনে যাবে, প্রীতির কাজের জায়গায় পৌঁছে দিয়ে তারা চলে আসবে। যেহেতু 2 তারিখে জয়েনিং ছিল, 1 তারিখে তারা দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গরিব রথ নামের একটা ট্রেন, সেটাতে উঠেছিল। উঠে সবাই বসে এগিয়ে চলেছিল নিজেদের গন্তব্যস্থলের দিকে। ট্রেনে বেশ ভিড় ছিল। বাবা, কাকা, কাকিমা সবাই লক্ষ্য করেছিল, প্রীতিও লক্ষ্য করেছিল যে ওই ট্রেনে একটা ছেলে আছে যে বারবার প্রীতিকে দেখছিল, প্রীতির দিকে সবসময় নজর রাখছিল। ব্যাপারটা তাদের বিরক্তিকর বলে মনে হয়েছিল, কিন্তু ট্রেনে আমাদের সঙ্গে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। এতে কারোর কিছু বলার নেই, তারাও কিছু বলেনি। তারা নিজেদেরকে সেই ছেলেটার থেকে দূরে রেখেছিল, যাতে তার দিকে বিশেষ না তাকানো হয়, যাতে তার কোনো কথার উত্তর দিতে না হয়। সেই রকমই একটা চেষ্টা করে ফ্যামিলিটা এগিয়ে চলেছে। সকাল হয়। সকাল হয়ে যাওয়ার পরে ট্রেনটা গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায় মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে। এবার স্টেশনে 4 জনেই নেমেছে। নেমে তারা হাঁটছে। সেখান থেকে তারা কোলাবা যাবে, টাইমলি সেখানে পৌঁছাবে, সেখানে তাদের জয়েনিং করার সময় আছে। তারা এগিয়ে চলেছে। স্টেশনে প্রচুর ভিড়। স্টেশনে যখন যে কোনো ট্রেন দাঁড়ায়, প্রচুর লোকজন একসাথে ট্রেন থেকে নামে, যে যার স্টেশনের মেন গেটের দিকে বাইরে বেরিয়ে যায়। সেই রকম ভাবে সেদিনও প্রথমে হাঁটছে প্রীতির বাবা, তারপরে হাঁটছে প্রীতির কাকা কাকিমা, আর তারপরে হাঁটছে প্রীতি। এতটাই ভিড় যে সবাই মিলে একসাথে হাঁটছে না, এগিয়ে পিছিয়ে এইভাবে হেঁটে চলেছে। হঠাৎ করে প্রীতির মনে হয় পেছন থেকে তার কাঁধের উপর কেউ হাত রেখেছে। প্রীতি যেই মুখটা ঘুরিয়েছে সেদিকে, প্রীতি কিচ্ছু না বোঝার আগেই প্রীতির মুখে এসে পড়েছিল কিছু একটা জিনিস। তারপরে প্রীতি চিৎকার করে উঠেছিল, মাটিতে বসে পড়েছিল। আর যেই লোকটা প্রীতির সাথে এই ঘটনা ঘটিয়েছিল সে কিন্তু সেই মানুষটাই যে তাদের সাথে ট্রেনে বসে প্রীতির উপর নজর রাখছিল। এমন অবস্থায় প্রীতির ঠিক পেছনে একটা ছেলে হাঁটছিল যার নাম সমীর শেখ। পরেও কিন্তু এই যে ছেলেটা, এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রীতির এই ব্যাপারটাতে, সেই জন্য এই নামটা বিশেষভাবে উল্লেখ করলাম।
তো সেই ছেলেটার সঙ্গে সঙ্গে প্রীতির কাছে বসে পড়ে। প্রীতির যে ফ্যামিলির লোকজন তারাও এসে প্রীতির কাছে বসে। সেই ছেলেটা দেখে যে একটা হরলিক্সের কৌটো পড়ে আছে পাশেই। সে সেটাকে তুলে বোঝার চেষ্টা করছিল যে কি ঢেলে দিয়েছিল ওই ছেলেটা প্রীতির চেহারার উপর। দেখতে গিয়ে সে বুঝতে পারে যে এটাতে অ্যাসিড ছিল, কারণ সেই কৌটোর অ্যাসিডটা তার হাতেও পড়ে গেছিল। প্রীতির সামনের দিকটা অনেকটাই পুড়ে গেছিল। প্রীতি চিৎকার করে কাঁদছিল। প্রীতির কাছে যখন প্রীতির বাড়ির লোকজনরা আসে, প্রীতির জামা কাপড় থেকে তাদেরও হাতে পায়ে ছিটে পড়েছিল সেই অ্যাসিডের। প্রথমে প্রীতিকে সবাই মিলে ধরে নিয়ে যায় স্টেশন মাস্টারের রুমে। সেখান থেকে তাকে প্রাথমিক অল্প কিছু চিকিৎসা দেওয়ার পর সোজা তাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল ভাবা হসপিটাল। সেখানে পুড়ে যাওয়া পেশেন্টদের কোনো চিকিৎসা ছিল না, তাকে পাঠানো হয় গুরু নানক হসপিটাল। সেখানেও অল্প কিছু ট্রিটমেন্টের পরে মাসিনা নামের একটা হসপিটাল, যেখানে পুড়ে যাওয়া পেশেন্টদের জন্য বিশেষ কেয়ার নেয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে পাঠানো হয় প্রীতিকে। প্রীতির ট্রিটমেন্ট চলছিল, সেই সঙ্গে সে সমীর খান বা প্রীতির বাড়ির লোকজন তাদেরও কিন্তু প্রাথমিক একটা চিকিৎসা করা হয়েছিল, কারণ সবার চামড়াই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে পুলিশ এসেছিল, পুলিশ বয়ান নিতে চাইছিল, কিন্তু প্রীতির ইতিমধ্যেই যে কথা বলার ক্ষমতা, প্রীতির ভয়েসটা চলে গেছিল। প্রীতি আর কথা বলতে পারছিল না। প্রীতির মুখের অনেক অংশ পুড়ে নষ্ট হয়ে গেছিল। চোখ দুটো দিয়েও প্রীতি খুব আবছা দেখছিল। শরীরের অনেকগুলো অংশ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। প্রীতির সঙ্গে আরো যারা ছিল তাদের সবার কাছে জিজ্ঞেস করার পর একটা স্কেচ তৈরি করা হয়েছিল। স্কেচটা প্রীতিকে দেখানো হয়েছিল যে এই ধরনের চেহারার কাউকে সে চেনে কিনা। প্রীতি কিন্তু কথা বলতে পারছিল না, আবছা ভাবে দেখতে পাচ্ছিল। সেইভাবেই দেখে সে কিন্তু একটা নয়, ওই ফটোটা দেখে সে তিনখানা নাম বলেছিল। সেই সময় প্রীতির শরীরের অবস্থা এমন ছিল, সে কোনো কথা বলার মতো অবস্থায় ছিল না। সেই জন্য ইনভেস্টিগেশন টিমকে কিছু বলার দরকার হলে সে লিখে সেগুলো বলার চেষ্টা করছিল। প্রীতির মনের জোর তখনও এতটাই ছিল। একটা পবন, তারপরে অঙ্কুর, আর একটা সত্যম। এবার পুলিশ এই তিনজনকে অপরাধী ভেবে নিয়ে নিজের তদন্তটা শুরু করেছিল। অন্যদিকে 4 মে 2013-তে প্রীতির বাড়িতে পবন নামের প্রীতির কোনো বন্ধু কল করেছিল। কল করে খবর নিয়েছিল যে এই সমস্ত ব্যাপার শুনলাম, তোমার দিদি এখন কেমন আছে। প্রীতির বোন আনু খবরটা সঙ্গে সঙ্গে প্রীতির বাবাকে দিয়েছিল। প্রীতির বাবা কিন্তু পুলিশ টিমকে জানিয়েছিল। ইতিমধ্যেই ব্যাপারটাকে পুলিশ টিমের হাত থেকে নিয়ে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত শুরু করেছে, তবে সিবিআই কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। সিবিআই বারে বারে সেই বাড়ির লোকজন যারা ট্রেনে দেখেছিল ওই গামছা দিয়ে মুখ ঢাকা ছেলেটাকে, তার ব্যাপারে বারবার বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। বাড়ির লোকজন কিন্তু সাহায্য করছিল সিবিআই এর টিমকে সাহায্য করার। এবার প্রীতির বাবা এই খবরটা সিবিআই কে দিয়েছিল যে পবন কুমার নামের কেউ একজন তার মেয়ের বন্ধু, সে কিন্তু খবর নিচ্ছে। এবার সিবিআই এর টিমের মনে হয় যেহেতু সন্দিগ্ধ মানুষের স্কেচ আঁকতে গিয়ে যে ফটোটা দেখেছিল প্রীতি, দেখে বলেছিল তিনখানা নাম, সেই তিনটে নামের মধ্যে একটা নাম ছিল পবন। আর সেই পবন নামেরই একজন যখন প্রীতির বোন আনুকে কল করে খোঁজ নিয়েছিল প্রীতির ব্যাপারে, পবনকে অ্যারেস্ট করা হয়েছিল। পবনের জিজ্ঞাসাবাদ চলছিল, কিন্তু পবন কিছুই বলার মতো অবস্থায় ছিল না, কারণ পবন বলছিল প্রীতি তার পরিচিত, তবে প্রীতির সাথে তার এই ধরনের কোনো সম্পর্ক নেই যে সে প্রীতির এতটা বড় একটা ক্ষতি করবে। সিবিআই তাকে হেফাজতে নিয়ে তার জিজ্ঞাসাবাদেই ব্যস্ত ছিল। অন্যদিকে
প্রীতির বাবা যখন সেই পবনকে দেখেছিল, প্রীতির বাবার মনে হয়েছিল যে এই পবন যেন যেটা বলছে সত্যি বলছে, এ দোষী নয়। প্রীতির বাবা নিজের মতো করে নিজে লোক দিয়ে ব্যবস্থা করে খোঁজ নিয়েছিল। খোঁজ নেওয়ার পরে যেটা সে জানতে পেরেছিল সেটা হচ্ছে, ঘটনার দিন যেদিন প্রীতি রাঠির সাথে এই ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু পবন মুম্বাইতে ছিল না। এমনকি যেখানে তাদের বাড়ি, দিল্লির নরোলা এলাকা, সেখানেও ছিল না। সেই সময় পবন রোহতক নিজের যে অরিজিনাল বাড়ি সেখানে গেছিল। সেই খবরটা জোগাড় করার পর প্রীতির বাবা খবরটা সিবিআই কে জানিয়েছিল, প্রমাণটাও দিয়েছিল। এই সমস্ত ব্যাপারটা প্রমাণ করে দিচ্ছিল যে সিবিআই টিমও গাফিলতি করছে। আসল যে অপরাধী তাকে খোঁজার চেষ্টা ঠিক সেইভাবে করছে না যেভাবে তাদের করা উচিত। এবার এই কেসটা সিবিআই এর কাছ থেকে নিয়ে সিআইডির হাতে দেওয়া হয়, কারণ লোকজন, সারা দেশের লোকজন ব্যাপারটা নিয়ে আন্দোলন করছিল। সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই ঘটনাটা। ইতিমধ্যে প্রীতিকে বাঁচানোর খুব চেষ্টা চলছে। প্রীতির সমস্ত চিকিৎসা ব্যবস্থা সরকারি তরফ থেকে করা হয়েছে। প্রীতির চোখের দৃষ্টি চলে যায়। বেশ কয়েকটা সার্জারি হয় প্রীতির শরীরে, তাও কিন্তু প্রীতির শরীরের অঙ্গগুলো এতটাই এফেক্টেড হয়েছিল, পুড়ে গেছিল যে তারা কাজ করা ধীরে ধীরে একটা সময় বন্ধ করে দিয়েছিল। প্রায় ১ মাস মতো অসুস্থ থাকার পর, মৃত্যুর সাথে লড়াই করার পর প্রীতির নিঃশ্বাসটা থেমে গেছিল ১ জুন ২০১৩। এবার কিন্তু প্রীতির বাবা, প্রীতির মা, প্রীতির দাদা, প্রীতির বোন সবাই ভেঙে পড়েছিল। সবার কিন্তু একটাই আবেদন যে এই ঘটনা প্রীতির সাথে ঘটিয়েছে তাকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করা হয়। প্রীতির বাড়ির লোকজন, প্রীতির বন্ধু বান্ধব, প্রীতির প্রতিবেশী সবার কাছে জিজ্ঞাসাবাদ হয়। প্রীতির বোন আনু, প্রীতির কাকিমা সুনিতা আর প্রীতির কাকা বিনোদ একটা ব্যাপার জানিয়েছিল সিআইডি টিমকে। তারা বলেছিল তাদের একজন প্রতিবেশী যার নাম অঙ্কুর পাওয়ার, সে প্রীতিকে বহুদিন ধরে পছন্দ করে, বেশ কয়েকবার প্রপোজ করেছে। এতটাই নয়, সে কিন্তু নিজের বাড়ির লোকজনকে প্রীতির বাড়িতে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে। কিন্তু প্রীতি আগেই বলেছি মেধাবী ছাত্রী, সে পড়াশোনা করবে, আরো অনেক এগিয়ে যাবে, আত্মনির্ভর হবে, এটাই ছিল তার জীবনের উদ্দেশ্য। আর অঙ্কুর পাওয়ার নামের ওই ছেলেটাকে প্রীতি একদম পছন্দ করতো না। সেই জন্য কখনোই সে তার দিকে কোনো রকম মনোযোগ দেয়নি, রাস্তাঘাটে তাকে দেখলেও অ্যাভয়েড করেছে। আর যেহেতু প্রীতি বিয়ে করতে চায় না, প্রীতির বাড়ির লোকজনেরও এই ব্যাপারে ইন্টারেস্ট নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। অঙ্কুর পাওয়ারের নামটা যখন বাড়ির লোকজন জানিয়েছিল, সিআইডি গিয়ে অঙ্কুর পাওয়ারের সাথে কথা বলতে চাইছিল। কিন্তু কথা বলতে গিয়ে তারা একটা ব্যাপার লক্ষ্য করেছিল, শরীরের কোনো অংশ পুড়ে যাওয়ার পরে ওপরের ছালের অংশটা উঠে যাওয়ার পরে একটা সাদা দাগ থেকে যায়। সেই রকম একটা দাগ অঙ্কুর পাওয়ারের ২ হাতেই দেখা গেছিল। ব্যাপারটা দেখে পুলিশ টিমের সন্দেহটা খুব বেড়েছিল। আর কোথাও না কোথাও পুলিশের মনে হয়েছিল প্রীতির সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা এই অঙ্কুর পাওয়ার ঘটিয়েছে। অঙ্কুর পাওয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়, শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। প্রায় ৩ দিন জিজ্ঞাসাবাদের পর অঙ্কুর পাওয়ার কিন্তু সত্যটা মেনে নিয়েছিল, আর কিচ্ছু সে লুকায়নি, বলে দিতে বাধ্য হয়েছিল। সে যেটা বলেছিল সেটা হচ্ছে, প্রীতিকে সে বহু বছর ধরে পছন্দ করে। সব সময় প্রীতিকে সে দেখে, রাস্তাঘাটে বসে থাকলে প্রীতির সাথে সে কথা বলতেও চেষ্টা করে, কারণ সে প্রীতির প্রতিবেশী।
কিন্তু প্রীতি কখনো তার সাথে কথা বলে না, দূর থেকেই দেখে তাকে অ্যাভয়েড করে, তাকে ইগনোর করে। ব্যাপারটা তার সম্মানে লাগছিল। সে নিজের বাড়িতে জানিয়েছিল যে সে প্রীতিকে বিয়ে করতে চায়। সে বিটেকের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, বয়স তার 25 বছর। তার বাড়ির লোকজন প্রীতির বাড়িতে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। প্রীতির বাবা, প্রীতির মা, প্রীতি না করে দিয়েছিল, কারণ তারা বলেছিল যে প্রীতি এক্ষুনি বিয়ে করতে চাইছে না। প্রীতি ভবিষ্যতেও যে বিয়ে করবে এমনটা কোনো ব্যাপার নেই। প্রীতি এখন পড়বে, আপনারা আপনাদের ছেলের অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তারপর থেকে প্রীতি কিন্তু অঙ্কুরের ওপর আরো রেগে থাকতো। রাস্তায় দেখলে সে ঘৃণার সাথে তাকাতো, তাকাতো নয়, ঘৃণার সাথে তার দিক থেকে চোখটা ফিরিয়ে নিত। এই ব্যাপারগুলোতে প্রীতির ওপরে অঙ্কুরের রাগ দিন প্রতিদিন বাড়ছিল। হঠাৎ করে প্রীতি নার্সিং বিএসসি পাশ করার পরে তার নেভিতে নার্সিং অফিসার হিসাবে সিলেকশন হয়ে গেছিল। ব্যাপারটা কিন্তু অঙ্কুর সহ্য করতে পারছিল না। সেই জন্য অঙ্কুরের মনে হয়েছিল যে না, প্রীতির আর বেঁচে থাকা যাবে না। সেই জন্য সে একটা দোকান থেকে অ্যাসিড কিনেছিল। আমরা সবাই জানি যে অ্যাসিড কেনা বা বিক্রি করা দুটোই কিন্তু দণ্ডনীয় অপরাধ, কিন্তু লুকিয়ে চুরিয়ে সবাই এই ব্যবসা করে। অনেক কিছুতে অ্যাসিডের দরকার হয়, অনেক রকম ব্যবসাতে অ্যাসিড কাজে লাগে। একটা দোকানদার, নাম মুকেশ ভার্গব, ওই এরিয়াতে সে অ্যাসিড বিক্রি করত। তার দোকানের সামনে সিসিটিভি ফুটেজেও দেখা গেছিল যে তার দোকান থেকে হরলিক্সের একটা ডিবেতে অঙ্কুর অ্যাসিড কিনেছিল, 2 লিটার অ্যাসিড। তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে তার দোকান থেকে এই ছেলেটা অ্যাসিড কিনেছিল কিনা। সেও বলেছিল যে হ্যাঁ কিনেছিল, আর সেই ছেলেটা বলেছিল অনেক বেশি অ্যাসিড তার দরকার, সে একটা কোম্পানি শুরু করছে, নিজের কাজে তার প্রচুর অ্যাসিড দরকার, কিন্তু স্যাম্পল হিসাবে কিছুটা অ্যাসিড তাকে দিতে হবে। 2 লিটার অ্যাসিড সে একটা হরলিক্সের কৌটোতে বন্ধ করে অঙ্কুরকে দিয়েছিল, অঙ্কুর নিজের কাছে সুরক্ষিত রেখেছিল। অন্যদিকে অঙ্কুর জেনে ফেলেছিল যে প্রীতি কবে যাচ্ছে নিজের অফিসে জয়নিং এর জন্য। অন্যদিকে অঙ্কুরের আরো একটা রাগ যে অঙ্কুরের বাবা আর অঙ্কুরের মা কথায় কথায় অঙ্কুরকে প্রীতির ব্যাপারে এক্সাম্পল দিতেন, যে প্রীতিকে দেখো, রাঠি সাহাবের মেয়েকে দেখো, কত ভালো পড়াশোনা করে, কত এগিয়ে চলেছে, তোমার থেকে ছোট হয়ে এত ভালো একটা চাকরি পেয়ে গেছে। এই ব্যাপারগুলো প্রত্যেক দিন তাকে বলা হতো, আর প্রত্যেক দিন তার রাগটা বাড়ছিল প্রীতির ওপরে। সে যখন জেনেছিল যে প্রীতি যাচ্ছে, তো সে সেদিনই ঠিক করে নিয়েছিল সে প্রীতি যেখানে বসবে সেখানেই বসবে, ট্রেনেই সে কিন্তু প্রীতির গায়ে অ্যাসিড ঢেলে দেবে। সে ব্যাগে করে অ্যাসিড নিয়ে, মাথায় টুপি, চোখে চশমা, মুখটা ঢাকা গামছা দিয়ে, সেও কিন্তু ট্রেনের সেই কম্পার্টমেন্ট, আনরিজার্ভ একটা কম্পার্টমেন্ট, তাতে গিয়ে উঠেছিল। সারা রাত কিন্তু সে জেগেই ছিল, খেয়াল রাখছিল প্রীতির দিকে। ট্রেনে এতটা ভিড় ছিল যে সে সুযোগ পায়নি প্রীতির গায়ে ওই অ্যাসিড ঢেলে দেওয়ার। তারপরে ভোরবেলায় 4টের সময় সে টয়লেটের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তার মনে হয়েছিল নিশ্চয় রাত্রেবেলায় ঘুম থেকে ওঠার পর প্রীতি টয়লেটে আসবে, টয়লেটে আসলেই সে ওই এরিয়াতে প্রীতির গায়ে ওই অ্যাসিড ঢেলে দেবে। কিন্তু প্রীতি আসেনি। তারপরে সে যখন দেখে যে এই পর্যন্ত সে এই কাজটা করতে পারেনি, তাহলে স্টেশনে কিন্তু তাকে করতেই হবে। এবার সে প্রীতি ট্রেন থেকে নামলে তার পেছন পেছন হাঁটতে থাকে, তার কাঁধে হাত দিতেই সে পেছন ফিরে তাকায়, কিন্তু তার মুখটা ঢাকা ছিল, সেই জন্য প্রীতি তাকে চিনতে পারেনি। শুধু
তার দুটো চোখ প্রীতি দেখতে পেয়েছিল। প্রীতির মুখে সেই 2 লিটার অ্যাসিডের কৌটো সে উল্টে দিয়েছিল। শুধু মুখে নয়, প্রীতির সামনের দিকে সারা শরীর পুড়ে গেছিল। শুধু সারা শরীরের উপর অংশ নয়, ইন্টারনাল অর্গানগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করেছিল। প্রীতি মারা গেছিল। প্রীতি মারা গেছিল, কিন্তু যখন অঙ্কুরকে অ্যারেস্ট করা হয়, অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করেছিল সিআইডির ইনভেস্টিগেশন টিম। একবারের জন্য অঙ্কুর বলেনি যে সে ভুল করেছে। সে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বলে এসেছে সে যেটা করেছে একদম ঠিক করেছে। অঙ্কুর পাওয়ারের এমন অনেক ফটো দেখা যায় যাতে অঙ্কুর পাওয়ার সব সময় খুব খুশি হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ফটো তুলেছে। তার প্রত্যেকটা ফটোতে তাকে দেখে মনে হয়েছে এটা তার বিশাল অ্যাচিভমেন্ট। এমনকি কোর্টে শুনানি চলাকালীন যখন যখন সে মুখোমুখি হয়েছে প্রীতির ফ্যামিলির, সে তাদেরকে দেখে ব্যঙ্গ করার মতো করে হেসেছে। অঙ্কুর পাওয়ারকে যখন অ্যারেস্ট করা হয় তখন ডাকা হয়েছিল সেই সমীর শেখ নামের ছেলেটাকে, যে প্রীতির পেছন পেছন হাঁটছিল বা প্রীতির মুখে কি ঢেলে দেওয়া হয়েছিল সেটা দেখার চেষ্টা করেছিল। সেই কৌটোটা, সেটা আর দোকানদার যে কৌটোতে অ্যাসিড দিয়েছিল সেই কৌটোটা সেম ছিল। সেই ছেলেটাকে ডাকা হয়েছিল অঙ্কুর পাওয়ারকে শনাক্ত করার জন্য। বেশ কিছু অপরাধীদের লাইনে তাকে দাঁড় করানো হয়েছিল, আর সামনে থেকে এসে তাকে দেখেছিল সমীর শেখ। সেই সময় সমীর শেখের দুজন বন্ধু তার সাথে ছিল, একজনের নাম সেলিম, আরো একজনের নাম সলমান। যখন অঙ্কুর এই ঘটনা ঘটিয়ে ছুটে পালাচ্ছিল, সেলিম আর সেলিমের দুজন বন্ধু পেছন পেছন ছুটেছিল, কিন্তু স্টেশনে খুব ভিড় ছিল বলে তারা তাকে ধরতে পারেনি। কিন্তু সমীর আর সমীরের দুই বন্ধু তারা সবাই বলেছিল তারা যখন ছুটছিল একবার পেছন ফিরে ওই ছেলেটা তাদের দিকে তাকিয়েছিল, আর ছুটতে ছুটতে তার মুখ ঢাকা ছিল যে গামছাটা দিয়ে, সেই গামছাটা খুলে গেছিল। তখন ওই যে এক ঝলক অঙ্কুরের চেহারা এই তিনজন ছেলে দেখেছিল, সেটা তারা মনে রেখেছিল, বা সেই মনে রাখা ব্যাপারগুলো যখন তারা বলেছিল সেটা থেকেই একটা স্কেচ তৈরি করা হয়েছিল, যেটা আমি আগেই বলেছি। অঙ্কুরকে বিভিন্ন অপরাধীদের মধ্যে চিনে ফেলেছিল এই তিনজন ছেলে। আরো একজন ভদ্রলোক যার নাম পবন মালবীয়, সেও সেই দিন ট্রেনের ওই কম্পার্টমেন্টেই ছিলেন যেখানে এনারা সবাই ছিল, সেই টয়লেটের কাছে যেখানে ভোরবেলায় 4টের সময় গিয়ে দাঁড়িয়েছিল অঙ্কুর প্রীতির অপেক্ষায়। সেখানে ওই পবন মালবীয় নামের ভদ্রলোক আগে থেকেই দাঁড়িয়েছিলেন, কারণ তার ঘুম আসেনি অত ভিড় ট্রেনে। তিনি কিন্তু ওই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন, ওই ছেলেটাকে তিনি দেখেছিলেন। পরবর্তীকালে যখন তিনি শুনেছিলেন যে এই রকম ভাবে একটা গামছা দিয়ে মুখ ঢাকা ছেলে একটা মেয়ের ওপর অ্যাসিড অ্যাটাক করেছে, তো তিনি এই ব্যাপারটা গিয়ে সিআইডি কে বা সিবিআই কে জানিয়েছিলেন। পরে কোর্টে কিন্তু সবাইকে আসতে হয়েছিল সাক্ষী দেওয়ার জন্য। সবাই কিন্তু টাইমলি এসে সাক্ষী দিয়েছিলেন এবং সবাই চেয়েছিলেন যে কোনোভাবে ওই নির্দোষ মেয়েটার উপরে ওই নির্মমভাবে যে অত্যাচার করেছে সেই ছেলেটার অবশ্যই শাস্তি পাওয়া উচিত, ফাঁসির সাজা পাওয়া উচিত। কিন্তু লোয়ার কোর্ট থেকে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে হাইকোর্ট থেকে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বর্তমানে সে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে একটা জেলেই বন্ধ রয়েছে। তবে তার অকারণ একটা পাগলামোতে, তার অকারণ একটা হিংসাতে এক ফ্যামিলি নিজেদের ভালোবাসার একজন মানুষকে হারিয়ে ফেলেছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।